স্টার্ট। আমি মোহাম্মদ রাসেল, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কাকুলা স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি এই বৈশ্বিক মহামারীতে তোমরা সকলেই নিরাপদে আছো এবং ভালো আছো তোমার পরিবারের সাথে। আমরা জানি যে এই বৈশ্বিক মহামারীতে বাংলাদেশে সহ বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যার ফলে শিক্ষার্থীবৃন্দরা তাদের শিক্ষা জীবনের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তোমাদের জন্য আবার এই ক্ষুদ্র প্রয়াস। আমি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ নবম ও দশম শ্রেণীর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে তরঙ্গ শব্দ। তরঙ্গ অধ্যায়টি পদার্থবিজ্ঞানের একটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি তরঙ্গ সব জায়গায় হচ্ছে কি আমাদের ব্যবহৃত হচ্ছে, তাই এই চ্যাপ্টারটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে বেশিরভাগ সময় সৃজনশীল প্রশ্ন আসে, যার ফলে তোমাদের এই অধ্যায়টি প্রশ্ন অ্যান্সার করা তোমাদের জন্য তুলনামূলক একটু সহজ। তাই আমি এটি তোমাদের জন্য আগে বেছে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি আজকের আমার এই লেকচারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বোর্ডের বাম পাশে আমি লিখে দিয়েছি, আর বোর্ডের যে ডান পাশে আছে সেখানে যে সূত্রগুলি আছে এই অধ্যায়ে সম্পর্কিত সেই সূত্রগুলি আমি তোমাদের লিখে দিয়েছি। পর্যায়ক্রমে আমি এই যে সূত্রগুলি আছে সেগুলো আমরা সবই ব্যাখ্যা করব এবং প্রত্যেকটা টার্ম আমরা আলোচনা করব এবং এই বিষয়ে আমরা গাণিতিক সমস্যাগুলিতে আমরা সমাধান করার চেষ্টা করব। এখন আমি তোমাদের যে প্রথম যে বিষয়টি আমি বোর্ডে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তরঙ্গ। তরঙ্গ হচ্ছে যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জল মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এখানে একটি তরঙ্গ দেখানো হয়েছে, যেখানে তরঙ্গটি সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তরঙ্গ প্রবাহের দিকের সাথে এই যে তরঙ্গের যে কণাগুলো আছে সেটা তাদের অবস্থানে তারা ভাইব্রেট করছে, স্পন্দন তৈরি করছে, কিন্তু এই কণাগুলো তাদের যে অবস্থান আছে সেই অবস্থান থেকে স্থানান্তরিত হচ্ছে। এইভাবেই একটি তরঙ্গ সৃষ্টি হয়। আমরা সাধারণত যে তরঙ্গ বিষয় নিয়ে আলোচনা করি তার মধ্যে আমাদের আসে হচ্ছে গিয়ে মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। যে তরঙ্গ কঠিন, তরল এবং গ্যাসীয় মাধ্যমে সঞ্চালিত হয় সেটি হচ্ছে আমাদের যান্ত্রিক তরঙ্গ। আমরা যদি উদাহরণ সহকারে আমরা বলতে পারি চাই, যেমন তোমরা দেখেছো যখন তোমরা একটি পুকুরের মাঝে যখন ঢিল ছুঁড়ে মারো তখন এইভাবে একটি তরঙ্গ সামনের দিকে অগ্রসর হতে হতে পুকুরের কিনারায় গিয়ে সমাপ্তি হয়। তার মানে এই যে তরঙ্গটা সৃষ্টি হয়েছে এটি একটি যান্ত্রিক তরঙ্গ, যার অপর আরেকটি নাম আমরা বলতে পারি অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, যা আমরা একটু পরেই তোমাদেরকে আমি ব্যাখ্যা করব। এরপর আছে আমাদের শব্দ তরঙ্গ। এই যে আমি যে কথাগুলো বলছি যা তোমরা শুনতে পাচ্ছ সেই যে তরঙ্গটা সেটা একটা শব্দ তরঙ্গ, যা যান্ত্রিক তরঙ্গের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাচ্ছে। এটিকে আমরা অপর আরেকটি নাম দিতে পারি, সেটি হচ্ছে গিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ, যা আমি তোমাদেরকে একটু পরে ব্যাখ্যা করব। এখন আমরা আসি যে যান্ত্রিক তরঙ্গ আমরা ব্যাখ্যা করলাম। এরপরে আরেকটি তরঙ্গ সাধারণত আমরা বলে থাকি, সেটি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা হচ্ছে গিয়ে তাড়িত চুম্বক তরঙ্গ। সূর্য থেকে আমাদের যে শক্তি আসে বা সেটি কিন্তু একটা ওয়েভ আকারে আসে, সেই ওয়েভটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সেটি হচ্ছে তাড়িত চুম্বক তরঙ্গ। এখন আমরা যে তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। তরঙ্গ একটি পূর্ণ স্পন্দন
তৈরি করতে পারে। তরঙ্গ যান্ত্রিক তরঙ্গের মাধ্যমে তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়। আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে তরঙ্গের আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং হচ্ছে উপরিপাতন সৃষ্টি করে। এগুলোই সাধারণত হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য। আরও কিছু বৈশিষ্ট্য আছে যেটা তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে তখন এই বিষয়গুলো আরও বিস্তারিত তোমরা জানতে পারবে। যেমন হচ্ছে অগ্রগামী তরঙ্গ, স্থির তরঙ্গ, তারপরে এই বিষয়গুলো তখন ইন্টারমিডিয়েটে তোমরা আরও বেশি ভালো করে জানতে পারবে। এখন আমরা আসি অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, যাকে ইংলিশে বলা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। যে তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় সেই তরঙ্গটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আমি একটু আরেকবার বলি, যে তরঙ্গ প্রবাহের দিকের সাথে কম্পনের কণাগুলো সমকোণে অথবা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি কোণে অগ্রসর হয় তাকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। আমরা এটি যদি একটি উদাহরণের সাহায্যে আমরা দেখাতে চাই, এই একটা ওয়েভ যেটি সামনের দিকে আমরা ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর এটি সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং এই তরঙ্গটারই কম্পনটা যদি ওয়াই অ্যাক্সিসের দিকে হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে কোণটা তৈরি করেছে সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে এই ধরনের যে কোণগুলো সৃষ্টি হবে তাহলে সেই তরঙ্গগুলোকে আমরা বলবো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। সাধারণত আমরা পানির ক্ষেত্রে যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটা একটি আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। তোমাদের পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে যে পানির তরঙ্গ কি ধরনের তরঙ্গ। তাহলে তোমরা এটা লিখবে যে প্রথমত আর তরঙ্গ কাকে বলে তার একটা সংজ্ঞা লিপিবদ্ধ করবে খাতায়, তারপরে ব্যাখ্যা করে দিবে এভাবে। তাহলে তোমরা অনুধাবনের জন্য যে 2 মার্কস বরাদ্দ আছে সেটা তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা আসি অনুপ্রস্থ তরঙ্গের আরো কিছু ব্যাখ্যা আমাদের আছে। যেমন আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এখানে এই যে তরঙ্গ, এই বিন্দুগুলোকে বলা হচ্ছে তরঙ্গ চূড়া বা শীর্ষবিন্দু বলা হয়। এ ও ই এই বিন্দুগুলোকে বলা হচ্ছে তরঙ্গের শীর্ষবিন্দু। আর আমরা নিম্নের দিকে দেখতে পাচ্ছি বি ও এফ এই যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোকে বলা হচ্ছে গিয়ে পাদবিন্দু বা খাঁজ। এগুলো অনুপ্রস্থ তরঙ্গের আমাদের বৈশিষ্ট্য আকারে আমরা বলতে পারি। এরপরে আছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, যার অপর নাম হচ্ছে লম্বিক তরঙ্গ, এবং এর আরেকটি নাম আছে সেটি হচ্ছে দীঘল তরঙ্গ। যে তরঙ্গ প্রবাহের দিকের সাথে তার কম্পন যে তরঙ্গ প্রবাহের দিকের সাথে তার কণাগুলো সমান্তরালে অগ্রসর হয় সেই তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। আমরা যদি একটা স্প্রিংকে যদি উদাহরণ সহকারে আমরা বলতে পারি, যদি একটা স্প্রিংকে আমরা যদি নাড়াই তাহলে আমরা দেখতে পাবো এই যে তরঙ্গটা তার প্রবাহের দিকটা হচ্ছে সামনের দিকে এবং তার কম্পনটা হচ্ছে তার দিকে। তার মানে এখানে তরঙ্গটা প্রবাহের দিক এবং কম্পনটা সমান্তরালে অগ্রসর হচ্ছে, যার ফলে এই তরঙ্গটা হচ্ছে একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দীঘল তরঙ্গ অথবা লম্বিক তরঙ্গ হিসেবে নামে পরিচিত। আমরা এই যে আমি যে কথাগুলো বলছি তোমাদের সাথে বা তোমরা যে আমার কথাগুলো শুনতে পাচ্ছ এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ এই ক্ষেত্রে কম্পনের দিক এবং তরঙ্গ প্রবাহের দিকটি পরস্পর সমান্তরালের দিকে হয়, তাই এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটিও 2 মার্কসের জন্য পরীক্ষায় আসতে পারে, তাহলে তোমরা এভাবে খাতায় লিখবে। এরপরে আমরা আসি আমাদের পূর্ণ কম্পন, যে বিষয়গুলো আমরা চিত্র সহকারে তোমাদের কাছে উপস্থাপন করব। আমরা যে প্রথম সংজ্ঞাটা দেখাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ কম্পন। যদি একটি কম্পমান বস্তু একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে
পুনরায় একই দিক থেকে সেই বিন্দুতে যদি ফিরে আসে, তাহলে এই ধরনের কম্পনগুলোকে বলবো হচ্ছে পূর্ণ কম্পন। ঠিক আছে, এরপরে আমরা আসি পর্যায়কাল, যাকে বলা হচ্ছে গিয়ে পিরিয়ডিক্যাল মোশন। এই যে আমাদের এ থেকে বি একটি পূর্ণ কম্পন সম্পন্ন হলো, এই পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে সময় লেগেছে তাকে বলা হয় পর্যায়কাল। তার মানে একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে বলা হচ্ছে পর্যায়কাল। তাহলে এ থেকে বিতে আমরা দেখতে পাচ্ছি একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হয়েছে, এইটাকেই বলা হচ্ছে পর্যায়কাল। এই পর্যায়কালের একক হচ্ছে গিয়ে সেকেন্ড, যাকে আমরা SEC আকারে আমরা লিখতে পারি, যাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আমরা আসি কম্পাঙ্ক, যাকে ইংলিশে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন আমরা এই যে আমাদের মাথার উপরে যে পাখাগুলো ঘুরে, সেটি 1 সেকেন্ডে যে কয়টি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করে তাকে আমরা বলতে পারি হচ্ছে কম্পাঙ্ক, যাকে ইংলিশে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এবং যাকে ছোট হাতের F দিয়ে প্রকাশ করা হয়। তোমরা দেখতে পাচ্ছ সূত্রগুলির মধ্যে আমরা লিখে দিয়েছি যে আমাদের 2 নম্বর যে সূত্রটা আছে সেখান থেকে কিন্তু আমরা কম্পাঙ্ককে আমরা ডিফাইন করতে পারি যে ছোট হাতের F ইকুয়াল ক্যাপিটাল N ডিভাইডেড বাই টি, যেখানে টি হচ্ছে গিয়ে সময় আর N হচ্ছে পূর্ণ স্পন্দন। এই যে আমরা কম্পাঙ্ক বললাম, যাকে F দিয়ে প্রকাশ করা হয়, তার একক হচ্ছে গিয়ে হার্জ, যাকে HZ দিয়ে প্রকাশ করা হয়। এর আরেকটি একক আছে যেটাকে বলা হয় সাইকেল পার সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে সে কয়টি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করেছে সেটি হচ্ছে আমাদের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এরপরে আমরা আসি বিস্তার। আমরা যদি একটি সরল দোলকের ক্ষেত্রে চিন্তা করি, এইটা যদি একটি সরল দোলক হয়, এটি তার সাম্যাবস্থান থেকে কোন একটি কম্পমান বস্তু তার সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে বিস্তার, যাকে ইংলিশে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড। আমরা সেখান থেকে আমরা দিতে পারি যে এইটা এই দিক থেকে অথবা তার বিপরীত দিক থেকে সে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করেছে তাকে বলা হয় বিস্তার। অথবা আমরা যদি এই তরঙ্গের ক্ষেত্রে দেখি, তাহলে এটি এই যে তার যে শীর্ষবিন্দুতে সে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেছে অথবা তার পাদবিন্দুতে যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেছে সেটাকে আমরা বিস্তার বলতে পারি। বিস্তারকে আমরা 2 ধরনের বিস্তার হয়, একটা হচ্ছে গিয়ে আমাদের রৈখিক বিস্তার, যেটাকে বলা হচ্ছে লিনিয়ার অ্যামপ্লিটিউড, যাকে ছোট হাতের A দিয়ে প্রকাশ করা হয়। আরেকটি হচ্ছে গিয়ে আমাদের কৌণিক বিস্তার অথবা অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড, যেটাকে থিটা দিয়ে আমরা প্রকাশ করি। এখানে আমরা দেখতে পারি এখানে যে একটা কোণ তৈরি করেছে সেটাকে বলা হচ্ছে আমাদের কৌণিক বিস্তার, আর এখানে যেটা আছে সেটা আমাদের হচ্ছে রৈখিক বিস্তার। রৈখিক বিস্তারকে আমরা ছোট হাতের A দিয়ে প্রকাশ করি। এরপরে আমরা আসি দশা, যাকে ইংলিশে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড ফেজ, দুঃখিত দশা, যাকে ইংলিশে বলা হচ্ছে ফেজ। কোন একটি তরঙ্গের তার সম্মুখ অবস্থাকে বলা হচ্ছে তার দশা, মানে কোন একটি বিশেষ মুহূর্তে তরঙ্গটির বেগ কত, তার ত্বরণ কত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে দশা। যেমন এইখানে আমরা এই চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি এই যে তরঙ্গটা এটা ঊর্ধ্বমুখী দিকে অগ্রসর হচ্ছে, এবং এই দিকে যদি আমরা দেখি এই দিকে আবার হচ্ছে সে নিম্নমুখী অগ্রসর হচ্ছে। তার মানে এটাই হচ্ছে তার দশা প্রকাশ করছে, যে তরঙ্গটা এই মুহূর্তে কি অবস্থায় আছে সেটি হচ্ছে তার দশা, যাকে ফেজ বলা হয়। এরপরে আমরা আসি তরঙ্গ দৈর্ঘ্য, যাকে ইংলিশে বলা হয় ওয়েভলেন্থ। কোন একটি তরঙ্গ একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে
তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, যাকে গ্রিক শব্দ ল্যাম্ডা দিয়ে প্রকাশ করা হয়। আমরা যদি এই চিত্রটার দিকে লক্ষ্য করি, আমরা এটা একটা পূর্ণ স্পন্দন তৈরি করেছে এ থেকে বি। তাহলে এই এ থেকে বি যে দূরত্ব অতিক্রম করেছে সেটা একটি তরঙ্গ দৈর্ঘ্য, যাকে গ্রিক শব্দ ল্যাম্ডা দিয়ে প্রকাশ করা হয়। এই ল্যাম্ডাকে আমরা এইভাবে আমরা লিখতে পারি, এটি হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। অথবা আমরা তরঙ্গ শীর্ষবিন্দু দ্বারাও এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। এটিকে যদি আমরা আরেকটু চিত্র সহকারে তোমাদেরকে দেখাই, এই যে দুইটা শীর্ষবিন্দু তৈরি করলো, একটি হচ্ছে ই, আরেকটি হচ্ছে ই প্রাইম। এই যে দুটি তরঙ্গ যে শীর্ষবিন্দু তৈরি করেছে তাদের যে মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বটাকেও তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। অথবা আমরা এভাবে বলতে পারি, এই যে আমাদের যে পাদবিন্দু তৈরি করেছে এফ আর এফ প্রাইম, এই যে দূরত্ব, এই যে দূরত্বটা তৈরি করেছে তাদের যে পাদবিন্দু, তাদের যে মধ্যবর্তী দূরত্ব, সেটাকেও তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। ঠিক আছে, এইভাবে তোমরা তরঙ্গের সংজ্ঞাগুলো মনে রাখবে। এই যে চিত্র আছে, এই চিত্র থেকে বিভিন্ন রকম তোমাদের নৈর্ব্যক্তিক কোশ্চেন আসে। সো এই বিষয়টা তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তরঙ্গের সংজ্ঞাগুলোকে আমরা, দৈর্ঘ্যের সংজ্ঞাগুলোকে আমরা একটু অন্যভাবেও আর একটু ব্যাখ্যা করতে পারি। সেটি হচ্ছে গিয়ে, যদি আমরা স্প্রিং এর ক্ষেত্রে চিন্তা করি, এই যে একটি তরঙ্গের ক্ষেত্রে একটি স্প্রিং এর যে সংকোচন আর প্রসারিত হয়, সেই ক্ষেত্রেও আমরা তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। এই যে এটা সংকুচিত হয়েছে, এই বিন্দুটা প্রসারিত হয়েছে, এটা সংকুচিত আবার প্রসারিত। আমরা জানি একটা স্প্রিংকে যদি আমরা উপর থেকে ঝুলিয়ে দিই, তখন সেই স্প্রিং এর মধ্যে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এইভাবে একটি তরঙ্গ সৃষ্টি করে। তার মানে এই যে দুটি তরঙ্গের যে সংকুচিত তৈরি হলো, তাদের মধ্যবর্তী দূরত্বকেও তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। আমরা এইভাবে বলতে পারি, এই যে প্রসারিত যে দূরত্বটা আছে সেটাকেও আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। এই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে খেয়াল রাখবে, কারণ হচ্ছে গিয়ে এই বিষয়গুলো নিয়ে বিগত বছরগুলোতে অনেক সৃজনশীল প্রশ্ন হয়েছে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব উপকারী হিসাবে থাকবে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে তরঙ্গ বেগ, যাকে বলা হচ্ছে ওয়েভ ভেলোসিটি, যাকে ভি দিয়ে ডিফাইন করা হয়। কোন একটি তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গের বেগ বলা হয়। তরঙ্গের বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করা হয় এবং যার একক আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড। এটা মনে রাখবে, তরঙ্গের বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং তরঙ্গের বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা আজকে সকল সংজ্ঞাগুলো আলোচনা করলাম। এখন আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে গিয়ে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। এটিও একটি অনুধাবন প্রশ্ন হিসেবে পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে, তাই এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক। আমরা জানি যে টি সেকেন্ডে একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করে, তাহলে একক সময় সম্পূর্ণ করবে 1/t। আমরা একটু আগেই কিন্তু কম্পাঙ্কের সংজ্ঞা তোমাদেরকে সংজ্ঞায়িত করেছিলাম যে 1 সেকেন্ডে যে কয়টি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করে তাকে বলা হয় কম্পাঙ্ক, যাকে ছোট হাতের f দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি f = 1/t। তাহলে f = 1/t এই সূত্রটি প্রতিপাদন হয়ে গেল।
মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন আসে যে কম্পাঙ্ক এবং পর্যায়কালের সাথে সম্পর্ক কি। খেয়াল রাখবে, এটা 2 মার্কসের জন্য পরীক্ষা আসে। আমরা এখান থেকে দেখতে পাই কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে হচ্ছে গিয়ে কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে পর্যায়কাল কমে যাবে, অথবা কম্পাঙ্ক কমে গেলে পর্যায়কাল বাড়বে। একটা আরেকটার বিপরীত ক্রমে সন্নিবেশিত হয়। এটা দিয়ে সূত্রটা অবশ্যই তোমাদের অতীব গুরুত্বপূর্ণ একটি সূত্র, যা তোমরা গাণিতিক সমস্যাগুলি সম্পন্ন করার জন্য তোমাদের এই সূত্রটি তোমাদের জন্য লাগবে। এখন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা যে 5 নম্বর সূত্রটি আছে সেটি আমরা এখন প্রতিপাদন করব। সেটি হচ্ছে v ইকুয়াল f ল্যামডা। v ইকুয়াল f ল্যামডা এটি অতীব গুরুত্বপূর্ণ একটি সূত্র। আমরা এখন এই সূত্রটি সম্পূর্ণ করব। আমরা জানি যে এই চিত্রতে দেখতে পাচ্ছি যে একটি তরঙ্গ t সেকেন্ডে অতিক্রম করে একটি পুনঃস্পন্দন সম্পূর্ণ করে ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তাহলে একক সময় বা 1 সেকেন্ডে অতিক্রম করবে ল্যামডা ভাগ টি। আমরা কিন্তু তরঙ্গের বেগের যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞাতে আমরা বলেছিলাম যে কোনো একটি তরঙ্গ একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গের বেগ বলা হয়। তাহলে আমরা লিখতে পারি v ইকুয়াল ল্যামডা ডিভাইডেড বাই টি। আবার আমরা জানি f ইকুয়াল 1 বাই টি, সুতরাং t ইকুয়াল 1 বাই f। তাহলে এই সমীকরণ আমরা বসাতে পারি v ইকুয়াল ল্যামডা ইন্টু 1 বাই টি, তার মানে হচ্ছে ল্যামডা ইন্টু f। সুতরাং v ইকুয়াল f ল্যামডা। সূত্রটি প্রতিপাদন হয়ে গেল। আমরা এই সূত্র দিয়ে অনেক গাণিতিক সমস্যাগুলি আমরা সম্পূর্ণ করব এবং সৃজনশীল প্রশ্নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ একটি সূত্র। এই সূত্র থেকে অনেকগুলো বিষয় তোমাদেরকে আমি ব্যাখ্যা করে শেষ করব। আমরা v ইকুয়াল f ল্যামডা যেহেতু লিখেছি, সেখান থেকে আমরা দেখতে পাই যদি কম্পাঙ্ক ধ্রুব হয়, f ধ্রুব, সুতরাং v ইকুয়াল ধ্রুব ইন্টু ল্যামডা। সুতরাং v ইজ প্রপোর্শনাল ল্যামডা। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগ বেশি। তাহলে এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যখন দুইটা তরঙ্গের বেগ দেয়া থাকবে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেয়া থাকবে, তখন এই বিষয়টা তোমাদের কাজে লাগবে যে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগ বেশি। অথবা আমরা এখান থেকে আমরা বলতে পারি f ল্যামডা ইকুয়াল v। সুতরাং f ইকুয়াল v ইন্টু 1 বাই ল্যামডা। যদি v ইকুয়াল ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারি f ইজ প্রপোর্শনাল 1 বাই ল্যামডা। তাহলে এটাও আমাদের গাণিতিক সমস্যাগুলি সমাধান করার জন্য এই বিষয়টি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার কম্পাঙ্ক কম হবে, অথবা যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এই বিষয়টা দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেটি তোমাদের প্রথম লেসন হিসাবে, প্রথম লেকচার হিসেবে তোমাদের মনে রাখবে। আমরা
পরবর্তীতে হয়তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের আরও লেকচার আমি তোমাদের নিব। সো তোমাদের যে বিষয়টা আমি আজকে উপস্থাপন করলাম, তোমরা আজকে সেই বিষয়টা বইয়ের সাথে ভালো করে মিলিয়ে বাসায় পড়বে এবং সেগুলো অবশ্যই খাতায় লিখবে, তাহলে তোমাদের জন্য এটা উপকার হবে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্তি করব। তাহলে তোমরা আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের ক্লাস। বাসায় থাকো, করোনা থেকে দূরে থাকো, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।